আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে মোলের ধারণা, কনসেপ্ট অফ মোল। আচ্ছা, মোলের ধারণা তার মূল অংশে প্রবেশ করার আগে তোমাদের পুরনো জানা কিছু জিনিস আমি একটু রিক্যাপিটুলেট করছি। প্রথমত অণু আর পরমাণু সম্পর্কে ধারণাটা তোমরা জানো গোটা ব্যাপারটা। পরমাণু কাকে বলে? যে একটা মৌলিক পদার্থ, তাকে যদি আমি ক্রমাগত ভাঙতে থাকি বা কাটতে থাকি, কাটতে কাটতে সব থেকে ছোট, মানে যার পর আর কাটা যাবে না, সেই ক্ষুদ্রতম কণাটাকে পরমাণু বলে। অ্যাকচুয়ালি পরমাণু ইংলিশ নাম হচ্ছে অ্যাটম। এই অ্যাটম কথাটা আসছে অ্যাটোমস, গ্রিক কথা অ্যাটোমস থেকে। অ্যাটোমস কথাটার মানে হচ্ছে ইনডিভিজিবল, মানে যাকে ভাঙা যায় না। ঠিক, তো বলে রাখি এভাবে সংজ্ঞা দেওয়া হয়েছিল যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু স্বাধীনভাবে থাকতেও পারে আবার নাও পারে। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা মৌলিক পদার্থের, যৌগিক পদার্থের নয়। যে কোনো মৌলিক পদার্থকে যদি ক্রমাগত কাটতে থাকি তাহলে সব থেকে ক্ষুদ্রতম যে কণা পাবো তাকে বলা হচ্ছে পরমাণু। সেই পরমাণু রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করবে কিন্তু স্বাধীনভাবে থাকতেও পারে আবার নাও পারে। আচ্ছা, এই কথাটার মানে কি, এটা নিয়ে আলোচনা করব। যদিও তোমরা অবশ্য একটা জিনিস জেনে গেছো যে পরমাণু কিন্তু ক্ষুদ্রতম অংশ নয়, পরমাণু ইনডিভিজিবল, এই কথাটা ঠিক নয়, পরমাণুকেও ভাঙা যায়। এবং পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পরবর্তীকালে যখন যাবে দেখবে পজিট্রন, মেসন, এই ধরনের প্রচুর কণা পাওয়া যায়। যাই হোক, যেটা বলছিলাম যে স্বাধীনভাবে থাকতেও পারে আবার স্বাধীনভাবে নাও থাকতে পারে। ব্যাপারটা কি? ব্যাপারটার মানে হচ্ছে যে কিছু কিছু মৌলের ক্ষেত্রে বা পদার্থের ক্ষেত্রে, আমি উদাহরণ দিয়েই বলি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, গোল্ড, সিলভার, কতগুলো নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই মৌলগুলো স্বাধীনভাবে থাকতে পারে, মানে আলাদা আলাদা। এর কিন্তু মানে বলতে পারো এইগুলো পদার্থের বৈশিষ্ট্যকে নির্ধারণ করতে পারে, আলাদাভাবে থাকতে পারে। কিন্তু আরও মৌল আছে বা বেশিরভাগ মৌল আছে যারা স্বাধীনভাবে থাকতে পারে না। কীরকম? যেমন মনে করো হাইড্রোজেন, যেমন মনে করো অক্সিজেন, যেমন মনে করো নাইট্রোজেন, যেমন মনে করো ক্লোরিন। শুধুমাত্র এটা পাওয়া যায় না, বা শুধু অক্সিজেন, শুধু নাইট্রোজেন, শুধু ক্লোরিন পাওয়া যায় না। তাহলে কি হয়? এরা কি হয়, হাইড্রোজেন যেমন করে আরেকটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, কি উৎপন্ন করে হাইড্রোজেন। একই রকমভাবে অক্সিজেন আরেকটা অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়, উৎপন্ন করে O2। একই রকমের নাইট্রোজেনের ক্ষেত্রে N+N উৎপন্ন করে N2, ক্লোরিনের ক্ষেত্রে উৎপন্ন হয় Cl2। এছাড়াও আরও আছে CO2, H2O, এরকমভাবে তৈরি হয়ে থাকে। তাহলে এইগুলো যেগুলো করছি আমি গোল করে দিলাম, এই গোল করা জিনিসগুলো স্বাধীনভাবে থাকতে পারে না। তারা কি করে? অন্যান্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়, এবং যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটাকে কিন্তু আর পরমাণু বলা যায় না, সেটাকে বলা হয় অণু। ঠিক আছে? তাহলে দেখো, অণু এগুলো হয়ে যাচ্ছে অণু। তাহলে অণু মৌলিকও হতে পারে, যৌগিকও হতে পারে। এগুলো হচ্ছে যৌগিক, কারণ এক বা একাধিক মানে একের বেশি সংখ্যক পরমাণু যুক্ত হয়েছে। আচ্ছা, অণু কাকে বলবো? মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে পদার্থের বৈশিষ্ট্য পাওয়া যাবে, বা যা পদার্থের বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। ঠিক আছে? যেমন দেখো, এইগুলো বলছি, শুধু যদি সোডিয়াম বলি সেটা কিন্তু পদার্থের বৈশিষ্ট্যটাই দেবে। তেমনি নিয়ন, আর্গন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা কিন্তু পদার্থের বৈশিষ্ট্যটাকে নির্ধারণ করতে পারে। এরা কিন্তু পদার্থের বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারে না, কিন্তু এরা কিন্তু আবার পদার্থের বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারে। তাহলে অণু যখন হবে, অণুর সংজ্ঞাটা আমরা এভাবে দেবো যে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যারা স্বাধীনভাবে থাকতে পারে। এরা তো স্বাধীনভাবে থাকতে পারছিলই, আর নিচে যেগুলো লিখেছি তারা যখন যুক্ত হচ্ছে তারাও স্বাধীনভাবে থাকতে পারে। তাহলে এখানের ক্ষেত্রে যে কনফিউশন ছিল, স্বাধীনভাবে থাকতেও পারে নাও পারে, অণুর ক্ষেত্রে কিন্তু সেই ধরনের ধারণা নেই। তাহলে অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যারা স্বাধীনভাবে থাকতে পারে। এইগুলো থাকতে পারছিল না,
এইগুলো থাকতে পারছি না। এবং পদার্থের বৈশিষ্ট্য নির্ধারণ করে তাকে বলা হচ্ছে। ঠিক আছে, অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য বোঝা গেল? বেশ, এবার চলে এসো যে এই যে বললাম অণু, তাহলে এইগুলো হয়ে গেল অণু। এবার অণুতে চলে আসি। অণু কি? অণুকে আমি বললাম, এবার বলি অণুকে শ্রেণী বিভাগ করা যায়। কিরকম? অণুকে দুভাগে ভাগ করা যায়। অণু তাকে দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় মৌলিক অণু, আর একটাকে বলা হয় যৌগিক অণু। কখন মৌলিক অণু বলবো? যদি কোনো অণুতে একই ধরনের পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, তাহলে সেগুলোকে আমরা বলবো মৌলিক। একই ধরনের পরমাণু মানে, আমি উদাহরণ দিই, যেমন আমি বললাম হাইড্রোজেন। হাইড্রোজেনে কি হয়েছে? দুটো হাইড্রোজেন পরমাণু, দুটো পরমাণুই হাইড্রোজেন, তাহলে সেটা হয়ে গেল মৌলিক। আমি যদি বলি অক্সিজেন, আমি যদি বলি নাইট্রোজেন, আমি যদি বলি ক্লোরিন, এই যতগুলো উদাহরণ দিলাম সবগুলোই হচ্ছে তোমার মৌলিক। এছাড়াও সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো সবগুলোই হচ্ছে মৌলিক অণু। এগুলোকে তুমি অণুও বলতে পারো আবার পরমাণু বলতে পারো, একই ব্যাপার। তাহলে এটা এগুলো হয়ে গেল মৌলিক অণু, তাই না? আচ্ছা, যদি বলি ওজন, O3, এটাও মৌলিক অণু। এগুলো কিন্তু তুমি খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে সব মেটাল, ধাতু বা ধাতব, তাহলে এটা হচ্ছে ধাতব মৌলিক অণু। এগুলো হচ্ছে গ্যাসিয়াস মৌলিক অণু, গ্যাসীয় মৌলিক অণু। আবার তোমার অধাতব মৌলিক অণু আছে, কার্বন, সালফার, এগুলো হচ্ছে সবগুলো অধাতু। মানে তোমাকে যদি আলাদা করে উদাহরণ চাই, অধাতব মৌলিক অণুর উদাহরণ দাও, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে কার্বন, সালফার ইত্যাদি। যদি গ্যাসীয় মৌলিক অণুর উদাহরণ দাও, ফার্স্ট লাইন। যদি ধাতব মৌলিক অণুর উদাহরণ দাও, সেকেন্ড লাইন। আচ্ছা, এবার যেটা বলছিলাম যৌগিক অণু, তার মানে একই ধরনের পরমাণু নয়, নানা ধরনের পরমাণু, দুই বা ততোধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে বলা হয় যৌগিক অণু। আমাদের জানা সব থেকে যেগুলো খুব কমন সেগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। কি হচ্ছে? একটা কার্বন আর দুটো অক্সিজেন পরমাণু, তারপরে কার্বন পরমাণু আছে আবার অক্সিজেন পরমাণু আছে। একই রকম ভাবে জল, ওয়াটার, H2O, অনেক উদাহরণ পাওয়া যাবে, যেমন H2SO4, সালফিউরিক অ্যাসিড, আমি বলতে পারি HNO3, নাইট্রিক অ্যাসিড, আমি বলতে পারি সালফার ডাইঅক্সাইড। সব ক্ষেত্রেই দেখো একটা নির্দিষ্ট পরমাণু নয়, অন্য আরো পরমাণুও কিন্তু যুক্ত হয়েছে এবং সেক্ষেত্রে সেই অণুটাকে তৈরি করেছে। ঠিক আছে, এবার বলি পারমাণবিকতা। কাকে বলা হয় পারমাণবিকতা? কোনো একটা মৌলের অণুতে যতগুলো পরমাণু আছে তাকে সেই পদার্থের ক্ষেত্রে বা সেই পরমাণুর ক্ষেত্রে আমি পারমাণবিকতা বলবো। খুব সিম্পল এক্সাম্পল, হাইড্রোজেন। হাইড্রোজেনে কটা পরমাণু আছে? দুটো হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে পারমাণবিকতা কত? 2। যদি আমি বলি নাইট্রোজেন, নাইট্রোজেনে কটা পরমাণু আছে? দুটো, পারমাণবিকতা কত? 2। যদি আমি বলি ফসফরাস, ফসফরাসে মেনলি 4টা পরমাণু যুক্ত হয়, তাহলে পারমাণবিকতা কত? 4। সালফার 6টা বা 8টা হয়, যটা থাকবে সেটা হয়ে যাচ্ছে তার পারমাণবিকতা। তার মানে কোনো মৌলের, কোনো পদার্থের বা কোনো অণুতে যতগুলি পরমাণু থাকবে তাকে আমি বলবো পারমাণবিকতা। নেক্সট আলোচনায় চলে যাই। নেক্সট আলোচনার বিষয়বস্তু হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, আণবিক ভর, গ্রাম আণবিক ভর, মূলত এই জিনিসগুলো আমরা আলোচনা করব। প্রথমে আমি কি বললাম? পারমাণবিক ভর, সোজা কথায় পরমাণুর ভর। পারমাণবিক ভর, তো পারমাণবিক ভর কাকে বলে আমি একটু উদাহরণ দিয়েই বলি। মনে করো যে কোনো একটা পরমাণু, সাপোজ সোডিয়াম, সোডিয়ামের একটা পরমাণু মনে করো এরকম দেখতে, সেই পরমাণুর একটা ভর আছে, আমি বের করলাম N1। একটা কার্বন পরমাণুর কথা ভাবি, এই মনে করো একটা কার্বন পরমাণু, নট নেসেসারি, আমি আরো সোজা ভাবে আনছি, মনে করো এটা একটা কার্বন পরমাণু। এবার সেই কার্বন পরমাণুর একটা ভর আছে, সাপোজ N, সেই ভরের 1/12 অংশ করলাম। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি তোমার পড়ে থাকলো m/12, সেই m/12 কে আমি নাম দিলাম mg। পারমাণবিক ভর কাকে বলে? পারমাণবিক ভর হয়ে যাবে m1/mg। বুঝা গেল? যে কোনো পরমাণুর ভর আর কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ
এই অনুপাতটাকে বলা হচ্ছে পারমাণবিক ভর। তোমাকে যদি অন্য আরেকটা পরমাণু বলতো, মনে করো তোমাকে বলতো আয়রন, আয়রনের পরমাণুটা মনে করো এরকম দেখতে, মনে করো তার ভর যদি m2 হয়, তাহলে আয়রনের পারমাণবিক ভর কত হবে? আয়রনের পারমাণবিক ভর হয়ে যাবে m2/m3। ঠিক আছে, তার মানে কার্বন পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ। এই অনুপাতটাকে বলা হচ্ছে যে কোনো মৌলের পারমাণবিক ভর। অবশ্যই মৌল ছাড়া পরমাণুর ব্যাপার আসে না, তাহলে মৌলের পারমাণবিক ভর এই ধরনের কথা আমরা উল্লেখ করব। ঠিক আছে, এবার বলে রাখি এই যে m0 বললাম, m/12, এটাকে কিন্তু এটা সবসময় মনে রাখবে 1u বা 1 amu বলা হয়। পুরো কথাটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক। এরকম একটা নতুন ইউনিট করা হয়েছে, মানে পরমাণুর ভর বা পরমাণু মধ্যস্থ কণার ভর মাপার জন্য যে নতুন এককটাকে নিয়ে আসা হয়েছে, সেই এককটাকে বলা হয় পারমাণবিক ভর একক। মানে আমরা দেখবে পরমাণু বা ইলেকট্রন বা প্রোটন, তাদের ভর কখনো গ্রাম বা কিলোগ্রামে ইন জেনারেল মাপা হয় না, এত ছোট হয় যে ওগুলোকে আর গ্রাম কিলোগ্রামে না মেপে আমরা একটা নতুন ধরনের এককের কথা ইন্ট্রোডিউস করেছি। সেই নতুন ধরনের এককটাকে বলা হয় 1 বা পারমাণবিক ভর একক। তাহলে তোমাকে যদি বলে 1u কাকে বলে, তখন তুমি বলবে একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশকে 1u বলে। এবং এটার মান কত হবে? এটা যদি তুমি ক্যালকুলেশন করো, এটা আসবে 1.67 × 10⁻⁻27 কেজি। এবং কেজি থেকে গ্রামে যেতে গেলে এটা হয়ে যাবে 10⁻⁻24 গ্রাম। মনে রাখবে, তাহলে 1u সমান এটা। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে ভর যেটা থাকছে, যেখানে হর 1, এখানেও ভরটা 1, তার মানে কি পরমাণুর ভর যা হবে সেটাই হয়ে যাচ্ছে তার পারমাণবিক ভর। আমি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন দেখো কার্বনকে আমরা কিভাবে লিখি? 6C12, তাহলে কার্বনের পারমাণবিক ভর কত? 12। যদি বলি অক্সিজেন 8O16, অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। যদি বলি সোডিয়াম 11Na23, তাহলে পারমাণবিক ভর কত? 23। মানে ব্যাপারটা এরকম যে এর মধ্যে যতগুলো পরমাণু প্রোটন আছে আর যতগুলো নিউট্রন আছে, টোটাল 23টা, প্রত্যেকটার ভর, একটা প্রোটনের ভর কত? 1u, একটা নিউট্রনের ভর কত? 1u। তাহলে কত হবে? 23টা মিলে 23টা আছে, তাহলে 23টার কত ভর হবে? 23টার ভর হয়ে যাবে 23। একটার যদি 1u হয়, 23টার 23। এইটা হচ্ছে তোমার পারমাণবিক। ঠিক আছে, তাহলে মূল কথা হচ্ছে তোমার যদি সংজ্ঞা চাই, তুমি বলবে যে কোন মৌলের একটি পরমাণুর ভর কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, তাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। অথবা এইভাবে করবে যে পারমাণবিক ভর হচ্ছে একটা অনুপাত, এটা কাকে বলে? মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ। এই অনুপাতটাকে বলা হচ্ছে পারমাণবিক। এবং যেহেতু উপরটাতেও আছে ভর, নিচেরটাতেও আছে ভর, তার মানে ভরের একক বাই ভরের একক, তাহলে সেক্ষেত্রে দুটো কেটে যাবে। পারমাণবিক ভরের কিন্তু কোনো একক হয় না, এটা একক বিহীন রাশি। নেক্সট আলোচনায় চলে যাচ্ছি গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর কিছুই না, এই পারমাণবিক ভর যা হবে তাকে যদি আমি একটা লাস্টে গ্রাম যোগ করে দিই, তাহলেই সেটাকে বলবো গ্রাম পারমাণবিক ভর। সোজা কথায় পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম পারমাণবিক ভর বলা হয়। যেমন আমি বলি যে অক্সিজেনের পারমাণবিক ভর, অক্সিজেনের ক্ষেত্রে কত? 8O16, আমি 16 লিখলাম, একদম 16 হয় না কিন্তু। তাহলে গ্রাম পারমাণবিক ভর কত হবে? 16 গ্রাম। বুঝা গেছে? মানে যেটা পারমাণবিক ভর তার পাশে একটা গ্রাম যোগ করে দেবো। নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর কত? 14 গ্রাম। এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে এই গেল তোমার পারমাণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর। এবার তুমি একটা জিনিস প্রশ্ন করতেই পারো, তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে যে আমি এইভাবে করছিলাম, তাই না, যে 6C12 এটা হয়ে গেল পারমাণবিক ভর,
8 ও 16 এটা হয়ে গেল পারমাণবিক ভর, তাই না? অথবা তুমি বলতে পারো 11 সোডিয়াম 23 এটা হলো পারমাণবিক ভর। তুমি বলে পারমাণবিক ভরটা তো খুব সহজ হয়ে গেল, তাই না? খুবই সহজ। কিন্তু প্রশ্ন থাকতেই পারে যে তুমি এরকম প্রশ্ন করতেই পারো যে এইগুলোর মধ্যে তো আবার আইসোটোপ আছে। যেমন অক্সিজেনের ক্ষেত্রে 8 ও 17 হয়, 8 ও 18 হয়, তাহলে আমি 16 কেন নেব? বাস কার্বনের ক্ষেত্রেও 6C12 হয়, 6C13 হয়, 6C14 হয়, মানে 12 না নিয়ে 13 নেওয়া উচিত। এইখানে তোমার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো একটা মৌলের আইসোটোপ থাকে তাহলে পারমাণবিক ভর হিসেবে আমি কোনটা নেব, কোন আইসোটোপটা নেব? তখন ঠিক করা হলো ঠিক আছে, তাহলে যদি কোনো মৌলের আইসোটোপ থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে ওই আইসোটোপগুলোর মধ্যে কার অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রাচুর্য, কার প্রাচুর্য বেশি বা কি অনুপাতে বেশি, সেই অনুপাতে আমি পারমাণবিক ভর নির্ণয় করব। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি যে ক্লোরিন, কমন একটা কোশ্চেন, যে ক্লোরিনের হচ্ছে দুটো আইসোটোপ থাকে, একটা 17Cl35 আর একটা হচ্ছে 17Cl37। তাহলে ক্লোরিনের আমি কোনটা নেব পারমাণবিক ভর, 35 নেব না 37 নেব? অথবা তুমি বলতে পারো তাহলে মাঝামাঝি 36 নিতে হয় গড় করে। তাহলে না, গড় করে আমি নেব না, আমি দেখবো কার অ্যাবান্ডেন্স কতটা, কার প্রাচুর্য কতটা। তো দেখা গেছে প্রাচুর্য হিসাব করে এটার অ্যাবান্ডেন্স হচ্ছে 75% আর এটার অ্যাবান্ডেন্স প্রাচুর্য 25%। বলে তাহলে সেই অনুযায়ী ক্যালকুলেশন করো। কি বলা হলো? তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর হয়ে যাবে প্রথমে কত, 35, 35টা কতটা আছে 75%, মানে 75/100 প্লাস 37 ইন্টু 25%, বোঝা গেল? যেটা যে পার্সেন্ট আছে তার মানে এটা পুরো থাকবে 35 ইন্টু 75 প্লাস 37 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। এটা যদি ক্যালকুলেশন করো তোমার চলে আসবে 35.46। ইন জেনারেল এটাকে 35.5 এইভাবে প্রকাশ করা হয়। অনেক সময় প্রশ্ন থাকে যে কোনো মৌলের পারমাণবিক ভর অনেক সময় ভগ্নাংশে হয়, মানে দশমিক সংখ্যায় হয়। কেন হয়? তখন তোমাকে বলতে হবে নিশ্চয়ই তাহলে সেই মৌলের আইসোটোপ আছে এবং সেই মৌলের আইসোটোপের প্রাচুর্য কত সেই অনুসারে আমাকে ক্যালকুলেশন করতে হয়। সেই ক্যালকুলেশন করতে গেলে ভগ্নাংশ বা দশমিকে কিন্তু আসতে পারে। ঠিক আছে, বেশ। এবার নেক্সট আলোচনায় চলে যাই আণবিক ভর। নতুন কিছু নয়, ওই আগের মতোই পারমাণবিক ভরের মতোই। পারমাণবিক ভরে বলা হয়েছিল পরমাণু, একটা পরমাণুর ভর কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। এখানে হয়ে যাবে অণুর ভর। তার মানে এটার ক্ষেত্রে তুমি হয়ে যাবে, এটাও একটা অনুপাত, নিচে হবে কার্বন পরমাণুর ভর, কার্বন পরমাণুর ভর তার 1/12 অংশ, আর উপরে হয়ে যাবে মৌল বা যৌগিক পদার্থের একটি অণুর ভর। এইটুকু হচ্ছে পার্থক্য। আর যেহেতু এটাও দুটো ভরের অনুপাত তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু একক বিহীন রাশি হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসবে গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর ওই একই রকম, আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে সেটাকে আমি বলবো গ্রাম। মানে সোজা কথায় এটা হচ্ছে অণুর ক্ষেত্রে, আগে যেটা করলাম সেটা পরমাণু। তাহলে এবার আমি যদি ভাবি যে O2, তার মানে কটা আছে, দুটো অক্সিজেন পরমাণু আছে। একটা অক্সিজেন পরমাণুর জন্য কত, 16, অ্যাকচুয়ালি 16 হয় না, আইসোটোপের জন্য 16 পয়েন্ট সামথিং হয়, তো ওইটা আমার আলোচনার মধ্যে আমি আনছি না, 16 ধরে কাজ চালানো হয় ইন্টু 2, তাহলে অক্সিজেনের আণবিক ভর হয়ে গেল 32। তাহলে আইডিল বলে অক্সিজেনের আণবিক গ্রাম আণবিক ভর কত, তখন সেটা হয়ে যাবে 32 গ্রাম। ঠিক আছে, বেশ। এবার বলে রাখি যে তোমাকে সংকেত থেকে যদি বড় বড় কোনো অণু দেয় তাহলে সেক্ষেত্রে আমরা সংকেত থেকে সোজাসুজি কিন্তু আণবিক ভর বের করব। কিরকম ভাবে আমি কয়েকটা উদাহরণ দিই। এই যেমন অক্সিজেনের ক্ষেত্রে দেখালাম, যদি বলে নাইট্রোজেন, তোমাকে পারমাণবিক ভরটা মনে রাখতে হবে। নাইট্রোজেন মানে দুটো নাইট্রোজেন পরমাণু। আচ্ছা, একটা নাইট্রোজেন পরমাণু কত হয় 14, তাহলে দুটোর জন্য কত হবে 14 ইন্টু 2, 28, আর গ্রাম আণবিক ভর হয়ে যাবে 28 গ্রাম। আর একটু বড়তে যাই, যেমন মনে করো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, কার্বনের জন্য হচ্ছে 12 প্লাস অক্সিজেনের জন্য হচ্ছে 16, কটা অক্সিজেন, দুটো অক্সিজেন, এটা যদি ক্যালকুলেশন করো তোমার আসবে 44। H2O জল, দুটো H আছে, একটা অক্সিজেন আছে, কত হবে 18, গ্রাম আণবিক ভর 18 গ্রাম।
আরেকটু জটিলে যদি যাই, এই মনে করো তোমার চলে গেলাম গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে C6H12O6, তাহলে এটা হয়ে যাবে 6 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 1 প্লাস 16 ইন্টু 6, তাহলে এটা পড়ে থাকছে 72 প্লাস 12 প্লাস 96, তাহলে চলে আসছে 180। মানে শুধুমাত্র সংকেত থেকে আমি সোজাসুজি যে কোনো অণুর ক্ষেত্রে আণবিক ভর বা গ্রাম আণবিক ভর বের করে দিতে পারি। ঠিক আছে, খুব ভালো করে জিনিসগুলো করবে, কোনো কঠিন ব্যাপার নয়। বেশ কিছুটা পার্ট তোমাদের আগেও ছিল, গুরুত্ব দিয়ে পড়বে।